টিভিটা দিল না যে আমি দেখলাম টেলিভিশন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইউকে অথবা ইউরোপ অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনারা আমাদের এই অনুষ্ঠান সরাসরি অথবা ধারণকৃত দেখবেন, তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আইন বিষয়ক এই নিয়মিত অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায় বরাবরের মতো আপনাদের সাথে উপস্থিত আছি আমরা দুজন। আমার সাথে আছেন আমার শ্রদ্ধেয় প্রিয় কাউসার হোসেন কুরেশি ভাই, সলিসিটার সিনিয়র কোর্ট অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। আমি বরাবরের মতো ওনার সাথে থাকি, আমরা দুজন একসাথে এই অনুষ্ঠানে থাকি। আমি মোল্লা মাহফুজ ইসলাম, সলিসিটার সিনিয়র কোর্ট অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। দর্শক, আলোচনা শুরুর আগে আপনাদেরকে আমরা সবসময় একটা ডিসক্লেমার দিয়ে থাকি, এটা শুধুমাত্র একটা আইনের আলোচনামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আপনাদের কল নিয়ে থাকি, আপনাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি, আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি আলোচনার মাধ্যমে। যদিও এইটাকে আপনারা আইনের কোনো ভিত্তি হিসেবে ধরতে পারবেন না। আপনাদের যদি কোনো আইনের পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিকটস্থ কোনো সলিসিটার, ব্যারিস্টার অথবা কোনো আইনজ্ঞের সাথে কথা বলে আপনার প্রয়োজনীয় পরামর্শটা নিয়ে থাকবেন। অনুষ্ঠানের শুরুতে আমরা সাধারণত জানিয়ে দিয়ে থাকি আমরা কী বিষয়ে আলোচনা করব। আজকের বিষয় মূলত ইমিগ্রেশন, যেটা আমরা সবসময় আলোচনা করে থাকি। ফ্যামিলি আছে, ইটস নট লিমিটেড টু দ্যাট। ইউ ক্যান ইফ ইউ হ্যাভ ইন ইউর এনি কোশ্চেন, যদি থেকে থাকে আপনাদের কোনো প্রশ্ন, সেটা হতে পারে কমার্শিয়াল প্রপার্টি, ক্রিমিনাল ম্যাটার্স, সিভিল ম্যাটার্স, ফ্যামিলি, অবশ্যই ইমিগ্রেশন এবং অ্যাসাইলাম, ইউ আর মোর দ্যান ওয়েলকাম টু কল আস অন দি স্টুডিও লাইন। আপনাদের প্রশ্নের উত্তর দিতে অথবা আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে সেটার বিষয়ে আলোচনা করতে। দর্শক, শুরুতেই বলবো যে গত 14ই অক্টোবর, মানে আজকে থেকে হয়তো গত সপ্তাহে বিশাল পরিবর্তন এবং পরিবর্তনের মাধ্যমে আমরা আরও একটা টালমাটাল অবস্থা দেখতে পেলাম। সে কথা বলার আগে আমরা একটা কল নিয়ে নেব, দেখি আমাদের সাথে কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার নামটি বলে প্রশ্ন করবেন কাইন্ডলি। আমার নামটা আমি বলবো না, কিন্তু আমি লন্ডন থেকে বলছি। জি, প্রশ্নটা করবেন। আমি কোশ্চেনটা হলো, আমি দুইটা জিনিস আপনাদের কাছে প্রশ্ন করব এবং আপনার ভূমিকাটা কি এটাই জানতে চাই আর কি। জি, এই যে এখন যে বর্তমানে যে ইমিগ্রেশনের যে চেঞ্জ করা আসতেছে, জি আপনার প্রশ্নটা করেন প্লিজ। হ্যাঁ, এই যে এখন যে ইমিগ্রেশনের যে চেঞ্জ গুলা আসতেছে বা আসছে, সেটা তো চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জ করার কারণে আমাদের কমিউনিটিটা কি এফেক্ট হবে এবং এর ব্যাপারে আমরা কি করতে পারি এবং আপনাদের সলিসিটার, ব্যারিস্টার সবার ভূমিকাটা কি, ওইটা তো আমাকে বলেন। অত্যন্ত প্রয়োজনীয় একটা কোশ্চেন আপনি করছেন। এটা আসলে অনেক বড় একটা ব্র্যাকেটের ভিতরে ফেলতে পারি আমরা, বাট আমরা চেষ্টা করব আপনার উত্তর দিতে আলোচনার শুরুতেই। আপনার কি আর কোনো কোশ্চেন আছে দর্শক? না, আপনার দুইটা তো আমাকে বলবেন। আমাদের কমিউনিটির যত সলিসিটার, ব্যারিস্টার আছেন, এদের ভূমিকা কি বা কি করা উচিত এইটার জন্য, কারণ আমাদের কমিউনিটি অনেক লোক এফেক্টেড হইতেছে। অ্যাবসলিউটলি, আপনি কাইন্ডলি শুনতে থাকবেন, আমরা আলোচনার মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর দেবো। কাউসার ভাই, আমরা বলছিলাম ভাই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন, যেটা আমাদের সবার জানার, যে আসলে পরিবর্তন সবসময় হয় বা হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাহফুজ ভাই, যে আমাদের কমিউনিটির, উনি যে বলছেন যে হিউজ কনসার্ন, আমাদের কমিউনিটির লোকরা, যদি আমরা বাংলাদেশি কমিউনিটি ধরি অথবা অন্য কমিউনিটি ধরি, স্পেশালি উই আর স্পিকিং অ্যাবাউট দ্য বাংলাদেশি কমিউনিটি, আমাদের কমিউনিটিতে যেটা সবচেয়ে বেশি হচ্ছে, আমাদের লোকরাই আমাদের দ্বারা প্রতারিত হচ্ছেন। কিভাবে প্রতারিত হচ্ছেন? অনেকেই সলিসিটার ফার্মে কাজ করেন কিংবা ব্যারিস্টার চেম্বারে কাজ করেন, উনি কেস ওয়ার্কার হতে পারেন, প্যারালিগেল হতে পারেন, কিন্তু অনেক জিনিসই ওনার কাছে এখনও পর্যন্ত স্কিল হয় নাই, সলিসিটার হন নাই, কিন্তু উনি কেস নেওয়ার পরে ওই লোকটার জীবনটা ধ্বংস হয়ে যায়। এটা একটা বিষয়।
অন টপ যেটা হচ্ছে যে চেঞ্জগুলো আসছে, তো চেঞ্জ তো কোনো সলিসিটার কিংবা ব্যারিস্টার, আমরা তো পার্লামেন্ট মেম্বার না, আমরা আটকাইয়ে রাখতে পারি না। এটা সব দেশে ইমিগ্রেশন রুলগুলো চেঞ্জ হচ্ছে। তো চেঞ্জের সাথে সাথে আমরা যেন এইভাবে আপডেটেড থাকি। এক্ষেত্রে মোস্ট অফ অল সলিসিটাররা তাদের ক্লায়েন্টকে এবং যাদেরকে জানেন যে আপডেট করেন, যে এই আপডেটগুলো আপনারা করেন। এই আপডেটগুলো করার ক্ষেত্রে সহযোগিতা অবশ্যই আমাদের পক্ষ থেকে থাকে, সবার পক্ষ থেকেই থাকে। তো এটাই মূলত বাংলাদেশ কমিউনিটি সলিসিটার যারা আছেন, বেস্টার যারা আছেন, ওনারা হেল্প আউট করেন যাতে করে ওনাদের ফির জন্য না, হেল্প আউট করেন যাতে কমিউনিটি একটা ভালো অবস্থানে থাকে, ইমিগ্রেশনে হ্যাসাল ফ্রি থাকতে পারে, ওদের লিগ্যাল স্ট্যাটাস নিয়ে থাকতে পারে। আজকে আপনার কথায় সুর মিলিয়ে আমাকে এটা অবশ্যই বলতে হবে যে আজকের যে সচেতনতা বৃদ্ধির যে একটা ব্যাপার আমাদের থাকে, আমরা দেখতে পাই সবসময় কিছু কিছু ভালো জিনিসের কিছু কিছু খারাপ দিকও থাকে। পরিবর্তন এবং পরিবর্ধন এটা বাঞ্ছনীয়, এটা হয়, এটা আমরা কেউ চাইলেও এটা অনেক সময় পরিবর্তন মানে থামাতে পারবো না, হোক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই পরিবর্তন কখনো কখনো ভালো, কখনো কখনো মন্দের দিকে যেতে পারে। সবসময় সব কিছু ভালো হয় না। যেমন পরিবর্তন এসেছিল স্কিল ওয়ার্কারের, আমাদের অনেক মানুষ এই সুযোগটাকে নিয়েছেন। হাউএভার যে ভাই যেমনটি কোশ্চেন করেছেন যে সুযোগ এবং সুবিধা কি ক্ষতি হচ্ছে, দেখেন আপনি আপনার প্রশ্ন, আপনার যে কথাটা আপনি নিয়ে এসেছেন যে অনেকে এটাকে অ্যাবিউজ করেছেন, মিসইউজ করছেন, এইটার কারণে একটা বিশাল সংখ্যক মানুষ প্রতারিত হয়েছেন ভীষণভাবে। আর এই যে জিনিসটা যারা এটাকে প্রোভাইড করেছেন, যেমন সরকার বলবো আমি, যে গভর্নমেন্টাল যে রেসপন্সিবিলিটির যে জায়গাটা আছে, সেই জায়গা থেকে তাদের যে একটা রেসপন্সিবিলিটি ছিল সেটা কিন্তু তারা ঠিকমতো ফুলফিল করতে পারেন নাই। আর যেটা করতে না পারার কারণে তারা দেখেন একটা বড় একটা পরিবর্তন নিয়ে এসে সেটাকে, যেমন আমি যদি বলি যে আমাদের কেয়ার ওয়ার্কারের যে বিষয়টা আছে বা হেলথ এবং কেয়ার সেক্টরের যে বিষয়টা আছে, দেখেন তারা এটাকে উপলব্ধি করতে পেরেছেন যে তারা একটা রুমের ভিতরে একটা কেয়ার হোম খুলে সেখান থেকে 100, 150, 200 cause issue করে দিয়েছেন। Who issued this cause? Who give the permission? It's the government. Responsibility was not fulfilled properly. Therefore হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমি am not sure about it, but যে গভর্নমেন্টের কাছে এই স্ট্যাটিস্টিক ছিল না যে অ্যাকচুয়ালি আমাদের কতজন কেয়ারার লাগে। এই স্ট্যাটিস্টিক কি ছিল? আমি আপনার সাথে একমত হচ্ছে এখানে, যদি স্ট্যাটিস্টিক যাতে নাও থাকে। কাসর ভাই, সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, কারণ আমি আসলে এখানে খুব আবেগী হয়ে যাই যখন আমি দেখি যে আমার ভাই বোনরা, আমার দেশের মানুষ, আমার আত্মীয়স্বজন এদেশে এসছেন, তাদের কাজ নাই, তারা কিছু সংখ্যক মানুষের দ্বারা প্রতারিত হয়ে, কিছু সংখ্যক মানুষ তাদের পকেট মোটা করে অন্যদিকে চলে গেছে, কিছু সংখ্যক মানুষ বিদেশে চলে গেছেন, কিছু সংখ্যক মানুষ যারা নামধারী আইনজ্ঞ সেজে তারা এই ব্যবস্থাটাকে অ্যাবিউজ করে আজকে তারা বড় একটা দালাল চক্রে পরিণত হয়েছে। কিছু মানুষের অনেক বড় ফুলে ফেপে তারা অনেক বড় হয়েছেন, যেটা বাঞ্ছনীয় না, যেটা আমরা আশা করতে পারি না। কিন্তু খারাপ মানুষ সবসময় থাকবে সমাজে, কিন্তু যারা আমার দুঃখ বা আমার ক্ষোভ এখানে যে যারা এটাকে ফ্যাসিলিটেট করছেন, অথবা যারা সে ফর এক্সাম্পল একটা রুমের ভিতরে আপনি কিভাবে 200 COS বা স্পন্সরশিপ দিয়ে দিতে পারেন আপনি? হাউ, হোয়াট কাইন্ড অফ ডিউ ডিলিজেন্স আপনি ফলো করছেন? হোয়াট অন আর্থ আপনি কি দেখে এই জিনিসটাকে দিলেন যে এই একটা রুমের ভিতরে তিনটা কোম্পানিতে 600 কস আপনি ইস্যু করে দিয়েছেন? আপনার কাছে আসে, তার মানে আপনি যাকে খুশি তাকে দিয়ে দিতে পারেন না। তবে ওইটা তো ঠিক, কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি, আই মিন কমিউনিটি মেম্বার এবং যারা আসতে চাইতেছেন অবশ্যই আসবেন। দেখেন, একজন লোক যদি প্রপার স্টুডেন্ট হিসাবে আসেন, স্কলারশিপ নিয়েই আসেন অথবা সেলফ ফান্ডিংভাবেই আসেন, প্রপার ইউনিভার্সিটিতে আসেন এবং উনি ডিগ্রি করে বাংলাদেশে ফিরত যান, অথবা এখানেই যদি কোনো প্রপার ওয়ার্ক পারমিট দিয়ে উনি কাজ পান, সে হি ইজ এ অ্যাসেট ফর দ্য কমিউনিটি, obviously is asset for the community, but উনি যদি আসেনি অন্য কোনো পারপাসে, so he is liable for the community obviously, দেশের জন্য, ওইখানের জন্য, এবং উনি নিজের জন্য এই লায়াবিলিটিটা ক্যারি করছেন। কিন্তু যারা আসবেন এরা যেন এই জিনিসটা খেয়াল করেন যে ইয়েস, আমি যে যাচ্ছি আমার অ্যাকচুয়াল অবস্থানটা কি হবে এবং রিয়েল ফিগারটা যেন বাস্তব অবস্থাটা যেন সরি মানে অ্যাড টু ইউর থিংস, আমি অ্যাবসলিউটলি একমত আপনার সাথে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু জিনিস অ্যাবিউজ হবে, এটা অসম্ভব না, কিন্তু মোটা দাগে যদি অ্যাবিউজ হওয়া শুরু হয় সেই জিনিসটা খারাপ। যেমন আমরা যদি দেখতে পাই কেয়ার সেক্টরের কথাই আমরা ধরি, এত মানুষ এসছে, আসলে কি কোনো স্কিল ওয়ার্কার আসছে? ভেরি ফিউ।
সেই ক্ষেত্রে অসুবিধাটা হলো যে এটা আসলে অনেক বড় লম্বা আলোচনা, কিন্তু সেই ক্ষেত্রে অসুবিধাটা কোথায়, যে অ্যাকচুয়াল যে কেয়ারের যে ঘাটতি, কেয়ার ওয়ার্কারের যে ঘাটতি, সেটা কিন্তু রয়ে গেছে। যে মানুষগুলো আসছে তারাও কাজ পাচ্ছে না, তাদেরও ক্ষতি হয়েছে। এখন পক্ষান্তরে কি হচ্ছে, এইসব মানুষগুলো অন্য জায়গায় কাজ করছে, আমরা যারা প্র্যাকটিসে আসি জানেন, আজকেও আমরা 3-4টা জিনিস নিয়ে ডিল করছি। কেন? তাদেরকে ডিটেইন করা হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় অন্য কাজ করছেন, তাদেরকে সার্ভাইভ করতে হচ্ছে সামহাউ। কেউ ইনকারেজ করছে না তাদেরকে যে অন্য কিছু করার জন্য, বাট তাদেরকে ভিসা কন্ডিশন ব্রিচ করে তারা অন্য জায়গায় কাজ করছেন। কোনো মানুষ তাদেরকে কাজও দিচ্ছেন অন্য কোনো সুবিধার্থে। আর সেটা করার ক্ষেত্রে প্রবলেমটা কোথায় দাঁড়াচ্ছে, যে এইসব মানুষগুলো ডিটেইন হচ্ছেন, তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে। সেটা নিয়ে আমরা কথা বলবো। আনলফুল ডিটেনশন হতে পারে, অথবা ইমিগ্রেশন ডিটেনশন হতে পারে, তারপরে এটা আনলফুল হতে পারে। যদি আনলফুল ডিটেনশন হয় তাহলে সেক্ষেত্রে কী করণীয় থাকে, এটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু ইস্যুটা হচ্ছে যে এইসব মানুষগুলো ডিটেইন হচ্ছে, এটা একটা বড় ট্রমা, এটা একজন মানুষের স্বপ্ন ভঙ্গের একটা ব্যাপার থাকে। এখানে অনেক কিছু আছে যেটা আসলে আলোচনা করা যায় না ওয়ান ইয়ারে। আমরা প্র্যাকটিসে দেখতে পাই যে আমাদের কমিউনিটি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। ইয়েস, বড় এক বাক্যে যদি আমরা বলি, অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিকজ যারা এসছেন ওনারা ঠিকমতো কাজ পাচ্ছেন না, ওনাদের যত সর্বস্ব, অনেকে অনেক পয়সা কড়ি খরচ করে আসছেন, যেটা আসলে হওয়ার কথা না। কারণ ভিসা ফি দিয়ে সব মিলায় তার 1000 পাউন্ড খরচ হওয়ার কথা, সব মিলায়। হ্যাঁ, 300-350 পাউন্ড যদি 5 বছরের জন্য কেউ আসে, তাহলে হয়তো হোয়াট এভার দ্য অ্যামাউন্ট অ্যান্ড দেন আদার ফিজ, যেখানে আপনার একটা ইমিগ্রেশন হেলথ সার্চ পর্যন্ত নাই, সেখানে আপনি 15-20 হাজার পাউন্ড খরচ করে আছেন। 2-3জন মানুষ বাচ্চাদের নিয়ে আসলে, অনেকে আমার জানা মতে বা আপনার জানা মতে আমরা জানি যে 30-35 হাজার পাউন্ড খরচ করে এসছেন অনেকে, উইচ ইজ নট ডিজারেবল। এই টাকাগুলো খরচ করে এসে তারা এখানে পাচ্ছেন না, ঠিকমতো কাজও পাচ্ছেন না, কোনো সুবিধা পাচ্ছেন না। আমরা এই ফাঁকে একটা কল নিয়ে নিব, কিন্তু আলোচনায় আমরা রাখবো ইমিগ্রেশনের যে ইস্যুটা ভাই উল্লেখ করছেন। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন প্লিজ? আসসালামু আলাইকুম। আসসালাম। আমি আপনাকে আবার ফোন করছি। আমি আপনাদের প্রোগ্রাম দেখতেছি, আপনি যে বলছেন যে ওইটা যারা এক ঘরে এক রুমে একটা কাস্ট রেডি করে, লাইসেন্স রেডি করে, 200 ভিসা বাইর হয়েছে, ঠিক আছে এটা। তাহলে আমি আপনাকে বলি এটা, যে আমরা পাপিকে ঘৃণা করি, পাপকে ঘৃণা করি, পাপিকে নয়। অ্যাবসলিউটলি ভাই, আমি আপনার প্রশ্ন পেয়ে গেছি। আমরা চেষ্টা করছি আপনার উত্তর দিতে। থ্যাংক ইউ সো মাচ আপনার কলের জন্য। আমরা আপনার সাথে একমত, আমরা পাপকে ঘৃণা করব, পাপীকে নয়। যেসব মানুষ কষ্ট পাচ্ছেন আমাদের, তাদের জন্যই আমাদের আজকের এই সচেতনতামূলক অনুষ্ঠান, যাতে করে এইসব মানুষের যে পরবর্তী পর্যায়ে যেসব প্রবলেমগুলো হচ্ছে সেটা নিয়ে মূলত আজকের আমরা চিন্তা করছিলাম যে আমরা আলোচনা করব। আনলফুল ডিটেনশন হচ্ছে, ইমিগ্রেশন ডিটেনশন হচ্ছে, রেড হচ্ছে, যারা কাজ দিচ্ছেন তাদের অ্যাবাউট 60,000 পাউন্ড পার পার্সনের জন্য ফাইন দিতে হচ্ছে। সো দেয়ার আর সো মেনি থিংস, সো মেনি ওয়েতে আমরা অ্যাফেক্টেড হচ্ছি অ্যাজ এ কমিউনিটি হিসেবে। আপনি যেমনটি বললেন যে যেহেতু এটা আমরা একটা কমিউনিটি বেজ, আমাদের বাংলাদেশি কমিউনিটিদের অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অনেক যারা এসছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেয়ারফর এটা একটা প্যান্ডেমিকের পর্যায়ে চলে গেছে। অনেক আমরা দেখতে পাই যে এটা আসলেই ভাই, আপনি দেখেন যে কত মানুষ অ্যাফেক্টেড, কত ফ্যামিলি অ্যাফেক্টেড। এটার জন্য কি করা যেতে পারে? সরকার একটা জায়গায় এসছে, তারা বলছে যে যারা এই ধরনের ভিসা জটিলতা আছে তাদেরকে 4টা পুল করা হয়েছে। দেশের 4 জায়গায় 4 এলাকায় 4 অঞ্চলে 4টা পুল করে তাদেরকে সেখানে রেজিস্টার করার জন্য সুযোগ দেওয়া হয়েছে, যে তারা এখানে রেজিস্টার করবে। তাদের ভিসাগুলো কিন্তু কার্টেল করা হচ্ছে না এখন আর। তারা ওইখান থেকে এখন যেহেতু এই যে প্রসেসটা আছে এটা তারা বন্ধ করে দিয়ে তারা বুঝতে পেরেছেন যে এটা কোনো ভালো কোনো উদ্যোগ ছিল না, ভালোভাবে এটাকে মেনটেন করতে পারেনি তারা। দেয়ারফর তারা এটাকে আমলে নিয়ে তারা 4টা পুল করছেন। যারা ক্ষতিগ্রস্ত আছেন তারা অবশ্যই ওই পুলে যোগ দিবেন, এবং পরবর্তীতে এই দেশের ভিতরে যারা কেয়ার ওয়ার্কার নিবেন তারা যেন অবশ্যই আগে ওই পুল থেকে মানুষকে নেয়, তারপরে অন্য জায়গা থেকে নেওয়ার ব্যবস্থা করে। এই জন্য দেখবেন যে কেয়ার ওয়ার্কার এই দেশের বাইরে থেকে আনার জন্য তারা আপাতত বন্ধ করে রাখছে। শুধুমাত্র যারা অলরেডি দেশের ভিতরে আছেন তাদের থেকে কেয়ার ওয়ার্কার নেওয়ার পরে যদি কোনো দরকার হয় তাহলে তারা হোম অফিসে নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন, করে যে আমার আরও এখানে আমি পাচ্ছি না এরকম। হাউএভার অনেক মানুষ যারা কেয়ার ওয়ার্কার হিসেবে দেশে আসছেন
তারা যারা কাজ পাচ্ছে না তাদেরকে আগে কাজ দিতে হবে, উইচ ইজ আমরা সাধুবাদ জানাই। জি। আমরা সাথে সাথে আরেকটা কথা না বললেই নয় এইখানে, যে ফাইন্যান্সিয়াল যে লসগুলো হচ্ছে, যারা এই অন্যদেরকে যারা কাজের পারমিশন নাই তাদেরকে কাজ দিচ্ছেন, এটা অনেক বেশি 3-4 গুণ বেড়ে গেছে। এটা ম্যাক্সিমাম 20,000 ছিল, এখন আপ টু 60,000 পাউন্ড পর্যন্ত ফাইন হতে পারে। অতএব যারা ব্যবসায়ী আছেন বা যারা কাজ দিবেন তাদেরকেও কেয়ারফুল থেকে কাজ দিতে হবে। কাজ দেওয়ারও একটা প্রসেস আছে, আপনাকে ইসিএস চেক করতে হতে পারে, আপনাকে যেসব আলাদা প্রসেসগুলো আছে সেগুলো আপনাকে শেয়ার করে নিতে হবে, এগুলো মেনটেন করে তারপরে যদি আপনি কাজ দেন তাহলে আপনার এই যে বড় একটা ফাইন এটা হওয়ার সম্ভাবনা থাকবে না। অতএব আমি একটু আসলে আবেগী হয়ে যাই এই কারণে যে আমরা প্রত্যেকদিন এত মানুষকে কাছে দেখতে পাই যে ইটস এ স্যাড স্টোরি। এটা আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী হবে, আমার এলাকার মানুষ, আপনার এলাকার মানুষ, আমরা এখানে এসে যত সর্বস্ব খোয়ায়ে তারপরে একটা দিশাহারা অবস্থার ভিতরে এসে তারপরে কি হচ্ছে, অ্যাসাইলাম ক্লেম করছেন। এটা কিন্তু আসলে ইটস নট দ্য রুট টু ক্লেম অ্যাসাইলাম। আপনাকে যদি প্রপার অ্যাসাইলাম ক্লেমের রুট থাকে, যদি রিজন থাকে, আপনি অ্যাসাইলাম ক্লেম করতে পারবেন। কিন্তু প্লিজ ডু নট ইউজ দিস রুট যে ওকে ঠিক আছে আমি এটা অ্যাসাইলাম ক্লেম করলাম, এটা করে আপনি এখন আর আগের মতো নাই, আপনি 2 বছর 3 বছর 4 বছর সময় পাচ্ছেন না, উইদিন 6 মান্থ, উইদিন 3-4 মান্থস ইজ ডান। তখন আপনি কি করবেন? তো আপনার যদি গ্রাউন্ডস না থাকে তাহলে আপনি অবশ্যই অ্যাসাইলাম ক্লেম করবেন না। অ্যাসাইলাম ক্লেম করার জন্য কেউ যদি আপনাকে ইনফ্লুয়েন্স বা উদ্বুদ্ধ করে আপনি হবেন না, আপনাকে আগে প্রস্তুতি নিতে হবে, নিয়ে তারপরে যদি আপনার গ্রাউন্ডস থাকে সো বি ইট, আপনি অ্যাসাইলাম ক্লেম করেন, আপনি সেটাকে প্রুফ করেন, দেয়ার আর রিয়েল রিজন ফর ক্লেমিং অ্যাসাইলাম। আপনাকে 5টা বিষয়ের ভিতরে থাকতে হবে। আপনি যা খুশি একটা বললেন, আমার চাচা আমাকে মারছে, ভাই আমার জমি নিয়ে যাবে, ওর সাথে আমার রাগারাগি, এগুলো অ্যাসাইলাম ক্লেমের গ্রাউন্ডস না। নাম সর্বস্ব কিছু মানুষ থাকে, তারা বলে দেয় যে ও আপনি বলে দেন, একটা কিছু বলেন, সামথিং উইল হ্যাপেন, হোয়াট ইউ গোনা সে ওয়েন ইউ গো। আপনাকে বলে দিতে হবে না আপনি কি বলবেন, কিন্তু আপনাকে ফ্যামিলিয়ারাইজ করা যাবে যে আপনি কি, আপনার কি রাইটস আছে অ্যাসাইলাম করার জন্য। এটাই যে আপনি কি বিষয়গুলো আপনার জন্য গ্রাউন্ড হিসেবে কাজ করবে, এই জিনিসগুলো নিজেরাই চেক করতে পারেন, গুগলেই চেক করে নিতে পারেন যে কোন কোন গ্রাউন্ড আছে অ্যাসাইলামের জন্য। ওহেতু উইদাউট এ গ্রাউন্ড অ্যাসাইলাম ক্লেম করে কোনো ফায়দা নাই, কোনো ধরনের সুবিধা আপনি পেতে পারবেন না। স্পেশালি এখনকার অ্যাসাইলামের টিমে অনেক লোক নিছে হোম অফিস, এবং অনেকগুলো হাব এরা করছে। উইদিন 2 উইকসের ভিতরে আমি দেখছি তার ফার্স্ট ইন্টারভিউ সেকেন্ড ইন্টারভিউ শেষ হয়ে যায়। তো এইজন্য আপনি এটাকে যদি মনে করেন যে ইউ আর বাইং দ্য টাইম, সো ইজ নট গুড ইনাফ ফর ইউ। আমরা কোনো অবস্থাতে হোম অফিসের পক্ষে বা বিপক্ষে বলছি না, কিন্তু অ্যাসাইলাম ক্লেম করলে আপনাকে অবশ্যই হোম অফিস অতি দ্রুত এটাকে সর্ট আউট করছে। সেটাও যেরকম খারাপ, 2 ঘন্টার ভিতরে একজন মানুষের কথা আপনি শুনে ম্যাক্সিমাম 2 আওয়ার্স দিচ্ছেন, 2 আওয়ার্সে একজন মানুষের কথা শোনা হয়তো সম্ভব না, অ্যান্ড দেন আপনি justify করতে পারছেন না। Another thing about the 2 hours, in the 2 hours actually the client, whoever the applicant or who do the asylum claim, উনি অ্যাকচুয়ালি পাচ্ছেন 1 ঘন্টা। কেন 1 ঘন্টা? ওই যে ইন্টারপ্রিটার 1 ঘন্টা নিয়ে নেয়, মানে অর্ধেক আপনি যা বললেন ওটাকে আবার ইন্টারপ্রিট করতেছে, তাহলে অ্যাকচুয়ালি 1 ঘন্টা আসলে কিছু বলা যাবে না। অতএব তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন 2 বা 3 বার ডাকছে, 3 বার ইন্টারভিউ নেন, 2-3 বার ইন্টারভিউ নিচ্ছে, ফাইন। কিন্তু কিছু মানুষ আছে যে ওই রকম কন্ডিশনে আপনি যদি একটা রিল্যাক্স কন্ডিশনে না থাকতে পারেন, আপনি জানেন যে আপনার 1 ঘন্টার ভিতরে আপনার মোরালেস ইফেক্টিভলি আপনি 1 ঘন্টার ভিতরে সব কভার হবে, এটা সম্ভব না হতে পারে। আপনাকে অতি দ্রুততার সাথে সেখানে মিসক্যারেজ অফ জাস্টিস হওয়ার সম্ভাবনা থাকে, আপনাকে প্রপারলি জাস্টিস না করা যেতে পারে। যাই হোক, আমরা অ্যাসাইলাম নিয়ে অন্য এক সময় আরও এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাবে। কিন্তু ভাই যেটা বলছিলেন যে ইমিগ্রেশনের যে চেঞ্জেস আসছে তাতে আমাদের সমাজের বা আমাদের কমিউনিটির কোনো পরিবর্তন বা কোনো ক্ষতি হচ্ছে কিনা, আমরা মনে হয় সবাই মোটামুটি একমত আছি যে অনেক মানুষ এটার অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন, প্রতারিত হয়েছেন অনেকে প্রপার কাজ পাচ্ছেন না, অনেকের ভিসা চলে যাচ্ছে, অনেকে অ্যাসাইলাম ক্লেম করছেন, অনেকে ডিপোর্টেড হচ্ছেন, অনেকের অনেক বেশি ক্ষতির তারা সম্মুখীন হচ্ছেন ফাইন্যান্সিয়ালি স্পেশালি। অনেকে আবার দেখা যাচ্ছে কি যে দেখেন আরও একটা বড় সমস্যা যেটা দেখা দেয় তা হলো যে, আমি নাম অবশ্যই বলতে পারবো না, কিন্তু আমি অনেককে চিনি যারা আসছেন আমাদের কাছে আসেন, যে তারা দেশ থেকে এসছেন, তারা কোনো ডকুমেন্টেশন হয়তো প্রোভাইড করে এসছেন যে এটা আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হতে পারে। নাও রেট্রোস্পেক্টিভলি তারা পিছনের দিকে যে এইসব ডকুমেন্টগুলো সত্যতা যাচাই করছেন,
যাচাই করার পরে তারা দেখছেন যে এটা সত্য না, অথবা কোনো কোনো ক্ষেত্রে তারা হারি করছেন। Why not you check before giving the Exactly. visa? See, again they fail the system. তারা আগে চেক করেনি, তুমি আমার ভিসা অ্যালাউ করে দিয়েছো, আমার 2 বছর 3 বছর এই দেশে থাকা হয়ে গেছে, এরপরে যে তুমি পিছনে চেক করছো একাডেমিক or experience certificate you checking this is a valid or not. This is valid or not. আর on the basis of that এটাকে ক্যান্সেল করে দিচ্ছে। আপনি 3 বছর এখানে থাকলেন, আপনার ড্রিম হচ্ছে ওয়েল, সেটাকে এস্টাবলিশ করার জন্য আপনাকে আবারও কাঠখড় পড়তে হচ্ছে যে না আমি ভ্যালিড ডকুমেন্টেশন দিচ্ছি। কারণ একজন মানুষ 3 বছর কোনো জায়গায় কাজ করে থাকলে সেখানকার যার সাথে কাজ করছে তারা নাও থাকতে পারে। হ্যাঁ, এটাই যে অনেক সময় কাজের প্লেসটা চেঞ্জ হয়ে যায়, ওই বিজনেস বন্ধ হয়ে যায়, লোকেশন চেঞ্জ হয়ে যায়, ইজ ইম্পসিবল সামটাইম হয়ে যায় যে ডকুমেন্টেশন আবার নিয়ে আসে। দেখেন ইমিগ্রেশনের ক্ষেত্রে বিকজ ইটস এ গ্রে এরিয়া কাউসার ভাই, আমরা দেখতে পাই কি হয় যে পরিবর্তনের জন্য কিছু কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়। যেমন প্রথম দিকে যাদের ওয়ার্ক পারমিট, যারা স্পেশালি হেলথ অ্যান্ড কেয়ার সেক্টরে এসছেন, তাদের কিছু কিছু মানুষকে বিদায় করে দেওয়া হয়েছে, বলছে যে ইউ ক্যান গো নাও, ইউ ক্যান গো। হাউ এভার কিছুদিন পরে এসে তারা বললো আমরা একটা পুল করছি, তারা তোমরা যারা আছো তাদের কোনো অসুবিধা নেই, তারা থাকবে। তাহলে দোজ হু অলরেডি গন ব্যাক তাদের জাস্টিফাই কিভাবে হবে, তারা কিভাবে জাস্টিফাইড হবে? এজন্য আমরা অবশ্যই এটার একটা সমাধা হওয়া উচিত, কিন্তু বিড়ালের গলায় যে ঘন্টা বাঁধার যে ব্যাপার, এটা কে বাঁধবে? এটার একটা জুডিশিয়াল রিভিউ আকারে হতে পারে, এটার বিভিন্ন ধরনের পর্যায় আছে, সেই পর্যায়ে একটা কাজ করা যেতে পারে। কমিউনিটি লয়ার রাইটের উপরে কাজ করতে পারবেন, অথবা যেসব পরিবর্তন এবং পরিবর্তন আসবে তার জন্য আমরা প্রস্তুত হতে পারি, একত্রে আমরা কাজ করতে পারি, জনের সচেতনতা বৃদ্ধি করতে পারি। এইসব করণীয়র পরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আইনি পরামর্শ নেবেন, যাতে আপনারা আপনাদের রাইটস যেগুলো আছে সেগুলো সেভ করতে পারবেন। আমরা কথা বলবো ব্রেকের পরে ডিটেনশন অথবা ইমিগ্রেশন রেইড অথবা বেল নিয়ে। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে বিজ্ঞাপন বিরতির পরে। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক। আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায় আপনাদের আবার স্বাগতম জানাচ্ছি। আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম ইমিগ্রেশনের যে পরিবর্তন এবং পরিবর্তনের জন্য আমাদের কমিউনিটিতে তার কি বিরূপ প্রতিক্রিয়া পড়ছে অথবা পড়তে পারে, এবং তার প্রতিকার আমরা কি আসলে করতে পারি। সচেতনতামূলক একটা আলোচনা আমরা চেষ্টা করছি যাতে আমাদের যারা দর্শক শ্রোতা এবং আমাদের কমিউনিটি যারা আছেন তারা যাতে করে এই বিরূপ পরিবেশে যদি কেউ এই পরিস্থিতির শিকার হন তাহলে কিভাবে এর প্রভাব থেকে পরিত্রাণ পাবেন অথবা এই প্রভাবকে কত সহনীয় করতে পারবেন। যাই হোক, যেটা আমাদের আলোচনার বিষয় ছিল কাউসার ভাই, যে আনলফুলি যদি কেউ ডিটেইন হয়, অথবা যদি আমরা ইমিগ্রেশন রেইড অথবা ইমিগ্রেশন এনফোর্সমেন্ট এসে কাউকে ধরে নিয়ে যান, সেটা কি আনলফুল বা লফুল সেটা আমরা তখনও যদি বুঝতে না পারি তাহলে আমাদের করণীয় কি থাকতে পারে এরকম পরিস্থিতিতে। বিকজ ভেরি ইম্পর্টেন্ট যে এই মুহূর্তে এই জিনিসটা বেশ প্রতীয়মান হচ্ছে। এখানে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিটেইন হচ্ছেন, পুলিশ রেড দিচ্ছে, they have a valid reason possibly, but then মানুষের জনজীবন বিপন্ন হচ্ছে, কেউ বের হতে পারছে না। যদি কেউ এই ধরনের অবস্থার ভিতরে থাকেন, হয়তো তার কোনো দোষ নেই, তারপরে একটা ভীতি সবসময় কাজ করছে, যার কারণে এই জিনিসটা বেশ ব্যাডলি ইম্প্যাক্ট করছে আমাদের কমিউনিটিতে স্পেশালি। কারণ অনেক মানুষ এসেছেন যারা এরকম একটা সমস্যার ভিতরে রয়েছেন। অতএব যদি আল্লাহ মাফ করুক কোনো কারণে কেউ এই ধরনের সমস্যা এনকাউন্টার করেন অথবা এই সমস্যার ভিতরে পড়ে যান, তাহলে তার কি করা উচিত এই বিষয়ে আমরা আজকে ছোট করে আলোচনা করব। তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যদি ধরে নিয়ে যায় তাহলে আপনি কি করবেন? পুলিশ স্টেশনে সাধারণত নেওয়া হয়, তারপরে রিমুভাল সেন্টারে নেওয়া হতে পারে। তো পুলিশ স্টেশনে গেলে আপনাকে কি করতে পারবেন, আপনার কি করা উচিত হবে, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। যে ডিটেইন করার ক্ষেত্রে তো দুই ক্ষেত্রেই ডিটেইন হয়। যদি কোনো ক্রিমিনাল অফেন্স থাকে ডিটেইন হতে পারে, এটার একটা প্রসিজিওর। আর যদি আপনি ইলিগালি এদেশে থাকেন, মানে ইমিগ্রেশন স্ট্যাটাস না থাকে, তাহলে ইমিগ্রেশন ডিটেইন অথবা ইমিগ্রেশন ব্রিচ করে, রুলস ব্রিচ করে কেউ ডিটেইন যায়, অথবা আপনার বেল কন্ডিশন যদি আপনি ব্রিচ করে থাকেন তখন আপনাকে ডিটেইন করে, ডিটেইন মানে হচ্ছে আপনাকে ধরে নিয়ে যাবে। তো ফার্স্ট থিং ফার্স্ট যেটা হচ্ছে আপনাকে ডিটেইন যখনই করবে আপনাকে সুযোগ দেবে যে পুলিশ স্টেশনে নেই যে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে আপনি যোগাযোগ করা, তাদেরকে ইনফর্ম করা যে আপনি ডিটেইন হয়েছেন।
2 নাম্বার হচ্ছে যদি আপনার কোনো মেডিকেশন আপনার সাথে নিতে না পারেন, আপনি যে জায়গা থেকে আপনি ডিটেইন হয়েছেন ওই জায়গায় হয়তো আপনার মেডিকেশন নাই, আপনার ডায়াবেটিস আছে বা এনাদার সর্ট অফ মেডিকেশন আপনার, আপনি পুলিশকে সাথে সাথে ইনফর্ম করবেন যে আমার ইনসুলিন লাগে, আমার এই মেডিকেশন লাগে, পুলিশ এটা অ্যারেঞ্জ করে দেবে, করতে তারা বাধ্য। জি অবশ্যই তারা করবে আর কি। থার্ড হচ্ছে পুলিশ আপনাকে কোনো ইন্টারভিউ নেবে না উইদাউট এনি লিগ্যাল রিপ্রেজেন্টেশন, কোনো ইন্টারভিউ নেবে না, এটা আপনি ভালোভাবে মনে রাখবেন। কোনো ইন্টারভিউ আপনি দেবেন না এবং কোনো ইন্টারভিউ তারা নেবেও না, পুলিশ এরকম করে না কোনো সময়ই, যে আপনার লিগ্যাল রিপ্রেজেন্টেশন ছাড়া। তো লিগ্যাল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে 2টা জিনিস হয়, একটা হচ্ছে লিগ্যাল এইডের সলিসিটার আছে যারা ডিউটি সলিসিটার, যারা হচ্ছে ডিউটি সলিসিটার, যারা পুলিশ স্টেশন ডিউটি সলিসিটার আছেন, কোর্টের ডিউটি সলিসিটার আছেন, 2 দিক থেকেই আছেন। তো তারা অ্যারেঞ্জ করে ডিউটি সলিসিটার এবং এসে আপনার সাথে কথা বলে তারপর ইন্টারভিউ হয়, তারপরে তারা ডিসিশন নেয়। 2টা ডিসিশন হতে পারে যে আপনাকে ফ্রি টু গো, যে আপনার কোনো চার্জ করবে না যদি আপনি পুরোপুরি উত্তরগুলো দিতে পারেন যে ক্ষেত্রে তাদের সন্দেহ আছে, আর নইলে আপনাকে বলবে যে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করব, এজন্য আপনাকে আরও কিছুদিন সময় থাকতে হবে, হয়তো তারা টাইম এক্সটেন্ড করতে পারে। একটা জিনিস এখানে একটু অ্যাড করতে পারবো কি, যে যদি ডিউটি পুলিশ ডিউটি সলিসিটার্স বা ডিউটি আইন মানে লয়ার আপনাকে যদি আপনি যদি না নিতে চান, আপনি আপনার পছন্দের আপনি অবশ্যই কোনো প্রাইভেট লয়ারকেও আপনি অবশ্যই নিতে পারবেন এবং সেটা তাদেরকে জানাতে হবে, এবং তারা তখন সেই সলিসিটারের সাথে যোগাযোগ করবে যে আর ইউ ওকে টু টেক দিস ক্লায়েন্ট। সো এটার ক্ষেত্রে যেটা যে ডিউটি সলিসিটারের ক্ষেত্রে আপনি হয়তো সংকোচ বোধ করতে পারেন, কিংবা আপনি হয়তো পুরোপুরি কনফিডেন্ট নাও থাকতে পারেন, কমফোর্টেবল না থাকতে পারেন। তো আপনার যদি ওন কোনো সলিসিটার থেকে থাকেন, স্পেশালি ইমিগ্রেশন ডিটেইনের ক্ষেত্রে ইমিগ্রেশন এক্সপার্ট যারা আছেন, আপনি যদি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে বলেন যে ইয়েস আমার এই সলিসিটার হলে আমার জন্য ভালো হয়, উনি ওনার প্রাইভেট ফি যেটা চার্জ করবেন, বাট ইটস বেটার ফর ইউ, বাট আপনার এজন্য নিতে হবে এমন কোনো কথা নাই, আপনি ফ্রি অফ কস্ট ডিউটি সলিসিটার পাবেন যদি আপনি ওন অ্যাকাউন্ট মিনস ইউর ওন স্টেটমেন্ট যদি আপনি দেওয়ার মতো আপনার সুযোগ থাকে, কিংবা আপনি যদি মন কনফিডেন্ট ফিল করেন যে আমি আমার ওন অ্যাকাউন্টসটা আমি দিতে পারবো আর কি। তো মেক শিওর করবেন আপনি যে ইন্টারভিউতে যেটা দেবেন এটা আপনার বিরুদ্ধে অথবা আপনার পক্ষে এজ এ উইটনেস হিসাবে। আপনাকে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো কারণে যদি আপনি আপনার আইনজ্ঞের সাথে আপনি যোগাযোগ করতে বা আপনার সলিসিটারের সাথে যোগাযোগ না করতে পারেন, আপনি কোনোভাবেও যদি আপনি কনফিডেন্স না হন, তাহলে আপনার কোনো দায় আপনাকে ততক্ষণ পর্যন্ত তারা বাধ্য করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি ইন্টারভিউ দিচ্ছেন না। আপনাকে অবশ্যই আপনার জায়গা থেকে তাদেরকে কনফার্ম করতে হবে যে আই নিড দিস লয়ার। যদি কোনো কারণে, দিস ইজ দ্য পয়েন্ট আমরা আলোচনা করছিলাম, যদি কোনো কারণে তারা ফেল করে যে আপনার সলিসিটার ছাড়া বা আপনার অনুমতি ছাড়া তারা আপনাকে জোর করে, ইন জেনারেল এটা হয় না, বাট যদি ব্যাড ফেইথে তারা এটা করে ফেলে, তাহলে দ্যাট কুড বি প্রসিডিউরাল ইস্যু, আনলফুল ডিটেনশন, অ্যান্ড there is আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। পুলিশের যে কোড আছে, কোড A B C D, এর মধ্যে যেটা যে ডিটেইনের যে কোডগুলো আছে, পুলিশ they said this is their bible, those code are the practice code for the police, A B C D যেগুলো আছে এইগুলা তাদের বাইবেল। তো পুলিশ খুব কমই কোডগুলা ব্রিচ করে, খুব কমই করে আর কি, স্পেশালি ডিটেইনের ক্ষেত্রে খুব কমই করে, they follow their procedure। তো যেটা মূল কথা হচ্ছিল যে it's not all doom and gloom, যদি কোনো কারণে কেউ আনলফুলি ডিটেন, যদি কোনো ডিটেন হয়, এবং যদি আনলফুল কোনো ক্রিমিনাল অফেন্সের জন্য বা অন্য ধরেন ড্রাইভিং করতেছেন, ওভার স্পিড অথবা হিট করছেন, পুলিশের জন্য অ্যারেস্ট করছে ড্রাইভিং থেকে, বা যে কোনো কারণে উইদাউট ইন্স্যুরেন্স, যে কোনো কারণে পুলিশ ড্রাইভিং থেকেই আপনাকে অ্যারেস্ট করছে। তো তারপরে তারা যদি কোনোভাবে আপনার লিগ্যাল স্ট্যাটাসটা চেক করে আর আপনার এক্ষেত্রে যদি কোনো অসুবিধা থাকে, দেন দে ক্যান রিমুভ টু দ্য ইমিগ্রেশন ডিটেইন সেন্টার, সেখান থেকে আপনাকে অন্যভাবে বেল নিতে হবে, সেটা হচ্ছে অন্য বেল, ইমিগ্রেশন স্টেট থেকে অথবা ট্রাইব্যুনাল, ফার্স্ট ট্রাইব্যুনাল থেকে আপনি নিতে পারবেন। যাই হোক, এইখানে কিছু অনেক দিন থেকে ডিটেনশন সেন্টারে আছেন, 4 মাসের মতো যদি হয়ে যায়, তাহলে তাদেরকে অটোমেটিকলি হোম অফিসে ব্যবস্থা করে যে এদের বেইলের জন্য অনেক সময়, কারণ বেল ক্যান নট বি হোল্ড দ্যাট লং। কিন্তু কোনো কোনো এক্সট্রিম কেসে দেখা যাচ্ছে একটা কেস ল আছে যেটাতে অ্যাবাউট 444 ডেজ ও 45 ডেজের মতো থাকার কারণে তাকে 78,000 পাউন্ডসের মতো কম্পেনসেশন বা রিওয়ার্ড দেওয়া হয়েছে। অতএব যদি আপনি কখনো বা আমরা কোনো আমাদের আত্মীয় স্বজন অথবা আমাদের কমিউনিটির কেউ যদি কোনো সময় আমরা ইমিগ্রেশন এনফোর্সমেন্টের
মুখোমুখি হয়ে যাই, আমাদেরকে যদি কোনো পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়, আমাদেরকে যদি ডিটেইন করা হয়, তাহলে অবশ্যই ভুলে গেলে চলবে না ওরকম একটা সিচুয়েশনে পুলিশ সেল বা এটা খুব একটা আনন্দদায়ক জায়গা না, খুব একটা ছোট্ট জায়গা থাকে, তার ভিতরে আলোটাও অনেক ডিম থাকে, তা এটা একটা হিউমিলিয়েটিং একটা কন্ডিশন থাকে, লাইট থাকে, এটা দিন কি রাত্রে আপনি বুঝবেন না, দিন রাত এটা বোঝা যায় না। একটা ছোট একটা বেড থাকবে, এখানে কোনো একটা বালিশ থাকবে, সেখানে হয়তো আপনি একটা, আমরা যেটাকে পলিথিনের মতো বলি আর কি, এরকম একটা প্লাস্টিকের কাভারের মতো থাকবে, আর একটা ছোট হয়তো একটা জেল এবং ডিটেনশন সেন্টারটা কমপ্লিটলি ডিফারেন্ট। জেলে একটু কমফোর্টেবল আছে, আমি বলতেছি না যে কেউ জেলে যাক, এটা আমি উইশ করি না। ডিটেনশন সেন্টার ইজ ভেরি ভেরি খুব টাইট, এটা আপনার খুব টায়ারিং, এবং এটা 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 হাসার বিষয় না, কিন্তু আমি এটাকে লাইট করার চেষ্টা করছি, বিকজ এরকম একটা পরিস্থিতিতে যদি কেউ পড়ে যান, তাহলে ওরকম সময় কাউসার ভাই ইজ ভেরি ডিফিকাল্ট টু কিপ ইয়োর থটস টুগেদার। আপনাকে ভয় পেলে চলবে না, আপনাকে আপনার রাইটস সম্বন্ধে অবগত থাকতে হবে। এটা যেহেতু আমরা সচেতনতামূলক আলোচনা করছি, সেজন্য আমি আমাদের দর্শকদের মাধ্যমে যদি কেউ এরকম পরিস্থিতির ভিতরে শিকার হন, তাদেরকে বলতে চাই যে ভয়ের কোনো কারণ নেই। আপনাকে অবশ্যই আপনার থটকে এক জায়গায় রাখতে হবে, আপনার চিন্তা শক্তিকে এক জায়গায় রাখতে হবে। আপনাকে বলতে হবে যে আই হ্যাভ রাইট, আমার যে রাইটসগুলো আছে এই রাইটসগুলো যেন আমি ঠিকমতো এক্সারসাইজ করতে পারি, আমি কোনো ভয়ে যেন আমি যা খুশি তাই না বলে দিই। হ্যাঁ, আরেকটা জিনিস মাহফুজ ভাই, যেটা হচ্ছে ইদানিং কালে খুবই হচ্ছে, স্পেশালি ইন আওয়ার কমিউনিটি, যে ডোমেস্টিক ভায়োলেন্স। ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য বেশিরভাগই ভিকটিম কিন্তু মেইল, বেশিরভাগই মেইল, ফিমেল থেকে মেইলের পার্সেন্টেজটা বেশি ট্র্যাডিশনালি। জি, এক্ষেত্রে আমি আমাদের কমিউনিটির ভাই বোনদেরকে বলবো যে ভাই, আপনাদের যদি ফ্যামিলি লাইফের মধ্যে কোনো প্রবলেম হয়েই যায়, রাগ কিংবা ঝগড়া যে কোনো জিনিস হয়ে যায়, মিসট্রাস্ট হয়ে যায়, ট্রাই করেন প্রথমে কমিউনিটি ডিসলভ রাদার দেন কল পুলিশ। আপনি যখনই পুলিশ কল করবেন, এটা বাংলাদেশের মতো না যে আমি পরে কেস উইথড্র করে ফেলবো, না, এরকম সিস্টেম নাই। সবসময় আসে মানুষ, ভাই আমি এখন কেসটা উইথড্র করব, বাইরে কেসের মালিক আপনি না, আপনি কি উইথড্র করবেন? আপনি হচ্ছেন যিনি কল করছেন, আপনি হচ্ছেন ভিকটিম এবং আপনি একজন উইটনেস, দ্যাটস অল। যাকে ধরবে সে হচ্ছে সাসপেক্ট, আর কেসের মালিক হচ্ছে কে? সিপিএস, ক্রাউন প্রসিকিউশন সার্ভিস। তারা ইচ্ছা করলে উইথড্র করবে অথবা ইচ্ছা করলে চার্জ করবে। আপনার হাইয়েস্ট আপনি যেটা করতে পারেন যে যদি আপনার মাইন্ড চেঞ্জ করেন যে আপনি স্টেটমেন্ট দেবো না, কিন্তু তখন আপনাকে রিজনেবল গ্রাউন্ড দিতে হবে যে কেন আপনি স্টেটমেন্ট দেবেন না। কারণ তারা মনে করতে পারে তারা ভিকটিমলেসও যাইতে পারে, কিন্তু যে ভিকটিমলেস যেতে পারে যে এটা ইয়ে হয়, এভিডেন্স থাকে এবং পাবলিক ইন্টারেস্ট থাকে। আমরা ফ্যামিলির দিকে চলে যাচ্ছিলাম, আমরা মূলত থাকতে চাচ্ছি যে ইমিগ্রেশন, যেটা আপনি খুব রাইটলি বলছেন যে এটা অ্যাবসলিউটলি মানে ডিটেনশন যেহেতু আমরা আলোচনা করছি, রাইটলি আপনি বলছেন, সেক্ষেত্রেও আমাদের সচেতনতামূলক পদক্ষেপ নিতে হবে, যাতে করে আমরা চেষ্টা করব যে কোনো অবস্থাতে পুলিশকে না কল করে সমাধান করা যায় কিনা। বিকজ yes, life in a danger you should call police, life in a danger you call ambulance, but without any টুকনো বিষয় নিয়ে আপনি পুলিশকে ইনভলভ করে পুলিশেরও টাইম স্পেন্ড করা, পয়সা খরচ করা এবং আপনারা নিজেরা ভোগান্তির মধ্যে। প্রথম কথা হচ্ছে আপনাকে কিংবা আপনার হাজব্যান্ডকে ধরার পর প্রথমেই কন্ডিশন যেটা দেওয়া হবে, ইউ ক্যান নট ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি কন্ট্যাক্ট উইথ দ্য ভিকটিম। সিম্পল। সো মানে কি আপনার ফ্যামিলি লাইফ ব্রিচ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আপনি হঠাৎ করে একটা রাগ হয়ে গেলেন, একটা পুলিশ কল করে দিলেন, একটা বিগ একটা মানে তাওয়া থেকে চুলোয় পড়ার মতো, ছোট প্রবলেম থেকে আপনি আর একটা বড় প্রবলেম ক্রিয়েট করে ফেললেন, যেটাকে আপনি পরে কান্নাকাটি করছেন যে আই ওয়ান্ট টু উইথড্র। ইট ডাজ নট হেল্প। রাইটলি বলেছেন। আমরা মূলত ইমিগ্রেশনের যে এনকাউন্টারের ব্যাপারটা, এটা নিয়ে বেশি আলোকপাত করার চেষ্টা করছিলাম আজকে। আমরা আরেকদিন আমরা ফ্যামিলির বিষয়ে আলোচনা করব। যখন আরেকটা জিনিস মাহফুজ ভাই, যে অনেকে মনে করে যে ওই যে আমাকে ডিটেনশন সেন্টার নিচে কালকে ফ্লাইট করে দেবে, না না, এরকম না, নো চান্স। আপনি ডিটেনশন সেন্টার গেলে ইভেন তো তারা মোবাইল দেয়, আপনি ফোন করতে পারবেন, কথা বলতে পারবেন, তবে এইরকম স্মার্টফোন দেবেন, ওই যে কি বাটন ফোন দেবে, স্টিল ফাইন, ইউ হ্যাভ দ্য ইমেল অ্যাক্সেস ফ্রম দেম, আপনি ইমেল করতে পারবেন, ইমেল নিতে পারবেন তাদের থ্রুতে। আপনি লেটার অফ অথরিটি, আপনার সলিসিটার বা লয়ারের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। ফানি থিং হচ্ছে ওইখানে এরা ওই ইমেইলের মাধ্যমে কোনো অ্যাকসেপ্ট করে না, এদেরকে ফ্যাক্স করতে হয়। হ্যাঁ, ফ্যাক্স পুরানো সিস্টেম, ইন জেনারেল পুরানো সিস্টেম। এখন কিছু কিছু জায়গায় ইমেল থাকে, সেটাতে শুধুমাত্র আমরা লেটার অফ অথরিটি বা কোনো কিছু দিলে ওদের এখানে একটা জায়গা আছে, সেখানে গেলে বাট ফ্যাক্স নেওয়া লাগে যদি আমরা কোনো ডকুমেন্টেশন পাঠাতে চাই। ওটা এখন ডিজিটাল ফ্যাক্স আছে, আমরা জেনারেল আমাদের কারোর অফিসে হয়তো ফ্যাক্স মেশিন নাই, বা ডিজিটাল ফ্যাক্স আমরা ইউজ করতে পারবো। যাই হোক,
যদি কেউ আনফর্চুনেটলি এই ধরনের পরিস্থিতির শিকার হয়ে যান, ভয়ের কোনো কারণ নাই। ভয় পেলে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ভয় না পেয়ে আপনার আইনি আপনার যে রাইটসগুলো আছে সেগুলো আপনি করবেন। আপনি সবসময় বলবেন যে আপনার পরিচিত অথবা ডিউটি সলিসিটার, আপনার পরিচিত থাকতে হবে না, আপনি ডিউটি সলিসিটারের সাথে কথা বলে আপনি আপনার হোম অফিস থেকে অনেক সময় আপনাকে ইনফ্লুয়েন্স করবে, ইমিগ্রেশন থেকে ইনফ্লুয়েন্স করবে যে ইটস নট এ ক্রিমিনাল ম্যাটার, ইউ ডোন্ট নিড, ইউ ক্যান আনসার ফিউ কোশ্চেন্স প্লিজ। আপনার রাইটস আছে যে আপনি আপনার লয়ারের সাথে কথা বলে, সে হোক লিগাল এইড সলিসিটার অথবা আপনার পার্সোনাল সলিসিটার, আদার দ্যান দ্যাট ডু নট কন্ট্যাক্ট or do not say the information which it might be damaging your credibility. অর্থাৎ শুদ্ধ মানে পরিষ্কার করে বললে এটা বলা হবে যে এমন কিছু বলবেন না যেটা আপনার বলার দরকার নাই। আপনি আইনি পরামর্শ নিয়ে বলবেন যাতে করে পরবর্তীতে জিনিসটাকে সহজ করা সম্ভব হয়, অথবা আপনাকে ওইখান থেকে বের করা সম্ভব হয়। ওই যে ইন্টারভিউ যেটা দেবেন ওইটা আপনার পক্ষে অথবা বিপক্ষে এজ এ উইটনেস হিসেবে কোর্টে হতে পারে। আমরা একটা কল নিয়ে নিব, আমাদের অনেক কল থাকে, আর একটা কল নিব মাঝখানে। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন প্লিজ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আহমেদ, আমি সঞ্জিত থেকে বলছি। আহমেদ ভাই, আপনি কাইন্ডলি আপনার কোশ্চেনটা করবেন প্লিজ। আমার একটা প্রশ্ন আছে, এটা আপনারা এই বিষয়ে নাই, বাট আমি কইরাম যে আমার সিটিজেনশিপও লাগে অ্যাপ্লাই করতাম আর কি মার্চর পয়লা সপ্তাহ তে আমি যে আইএলআর যেটা দি পাইতাম B1 ওটা হইব না B2 দেওয়া লাগবে কি? ওকে, আপনি শুনতে থাকুন। আপনার কোশ্চেন হচ্ছে যে আপনার আইএলআর এর জন্য B1 অথবা B2 কোনটা দেওয়া লাগবে? না, আইএলআর ফাইলিছি অলরেডি, বাট আমি সিটিজেনশিপও লাগে অ্যাপ্লাই করতাম। ওকে, আপনি শুনতে থাকেন, আমরা আপনার কোশ্চেনের উত্তর দিব। আপনি যদি অলরেডি পেয়ে থাকেন, যদি 12 মান্থ আপনার হয়ে যায়, তাহলে আপনার আর কোনো কিছু এই মুহূর্তে দেওয়ার দরকার নাই। যদি মার্চের পয়লা সপ্তাহে 12 মান্থ হইব, ইন দ্যাট কেস আপনাকে দেখতে হবে যে ওই সময় আইন পরিবর্তন হয়ে যদি B2 দিতে হয় তাহলে আপনাকে B2 দেওয়া লাগবে ভাই। সার্টিফিকেট যদি এক্সপায়ার্ড হয়ে যায় তাহলে নতুন সার্টিফিকেট। ইন জেনারেল যদি কোনো সময় আমরা একবার দিয়ে ফেলি B1, এটা লাইফ স্কিল যদি উনি দিয়ে থাকেন তাহলে ওইটা সাধারণত আর পরিবর্তন করা লাগে না। কিন্তু যদি ওই সময় পরিবর্তন হয়ে যায় আইন, তাহলে আপনাকে ওই ডেটের পরে যদি এরকম আইন আসে যে এই ডেটের পরে যে অ্যাপ্লিকেশনগুলো হবে সেই অ্যাপ্লিকেশনগুলোর জন্য আপনাকে নতুন করে পরীক্ষা দিতে হবে। তাহলে আর লাইফ ইন দ্য ইউকে তো আপনাকে দিতেই হবে। লাইফ ইন দ্য ইউকে তো আপনাকে দিতেই হবে, যেহেতু ওনার আইএলআর হয়েছে লাইফ ইন দ্য ইউকে উনি দিয়েছেন, সো ওনার শুধু লাইফ ইন দ্য ইউকে B1 দিয়ে আইএলআর পাইছি। জি, ঠিক আছে। জি, আইএলআর ভেরি লাইকলি যে আপনাকে দিতে হবে না। যদি ওই ডেটের পরে যদি হয়ে যায়, ওই ডেটে যদি নতুন আইন কার্যকর হয়, তাহলে আপনাকে B1 দিতে হতে পারে। এটা আপনি আপনার একজন নিকটস্থ কোনো ভালো, না B1 অলরেডি তো আমি দিলাইছি, কইরাম B2 দেওয়া লাগবে। B2 দেওয়া লাগতে পারে, বাট ডিপেন্ডিং অন দ্য ডেট আপনি অ্যাপ্লিকেশন করবেন। আপনি ভালো হবে যে সহজভাবে আপনি হবে যে আপনি চাইলে আপনি .gov ওয়েবসাইটে যে দেখতে পারবেন, চেক করে ভেরি ভেরি ইজিলি অ্যাক্সেসেবল। আর তা যদি না হয় তাহলে আপনি আপনার নিকটস্থ কোনো আইনজ্ঞের পরামর্শ নেবেন এবং আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কিন্তু আমাদের কথা হচ্ছে যে যদি ডেট বলবৎ হয়ে যায় যে এই ডেটের পরে থেকে যদি কেউ ন্যাচারালাইজেশন বা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনাকে B1 দিতে হবে। ইন দ্যাট কেস ইউ উইল হ্যাভ টু, যদি ডেটের পিছনে থাকেন তাহলে আপনাকে দেওয়া লাগবে না। অনেক সুন্দর কোশ্চেন করছেন। আমরা এটা আরও একটা পরিবর্তন 14 অক্টোবর থেকে যে আরও বড় বড় পরিবর্তন এসছে বা যেগুলো ইমপ্লিমেন্টেশনের বিভিন্ন ধাপ আছে সেগুলো আমরা ভালোভাবে দেখে কোনো অ্যাপ্লিকেশন করার আগে ভালো করে দেখে নেবেন। কারণ একটা ছোট একটা ভুলের কারণে হয়তো একজন মানুষের অনেক বড় লম্বা সময় অ্যাপ্লিকেশনটা আটকে থাকতে পারে, অথবা একই জিনিসকে আপনাকে রিপিট করতে হতে পারে। দেখা গেলো যে আপনি একটা করছেন, ওইটাকেই আবার অন্যভাবে নতুন করে আবার অ্যাপ্লিকেশন করা লাগছে, অথবা আপনাকে আবার নতুন পরীক্ষা দিয়ে সেই সার্টিফিকেটগুলো আপনাকে আপডেট করতে হচ্ছে। আমি যে বিষয়ে আমরা ছিলাম ভাই, মূলত যে ইমিগ্রেশন ডিটেনশন যদি হয়ে যায়, যদি কেউ ইমিগ্রেশন ডিটেনশনে থাকে, যদি কেউ আনলফুলি ডিটেইন থাকে, তার ক্ষেত্রে কি সুবিধা আছে এটা আমরা প্রথমে আনলফুলি ডিফাইন করতে হবে। যে লাইক অনেক মানুষের যে অ্যাপ্লিকেশন আছে অলরেডি ইন হোম অফিস অ্যাপ্লিকেশন, সো হি ক্যান নট বি ডিটেইনড। তার অলরেডি অ্যাপ্লিকেশন আছে, বেল দেওয়া আছে, তার অলরেডি বেল দেওয়া আছে। এক্ষেত্রে যদি রংলি ডিটেইন হয় তাহলে কম্পেনসেশনের জন্য অবশ্যই ক্লেম করতে পারবেন যে আমাকে কেন ডিটেইন করা। আর সুখকর বিষয় হচ্ছে সবকিছুই খারাপ না, সুখের বিষয় হচ্ছে যে এটা আপ টু
3,000 পাউন্ড পার ডে হতে পারে। জি, সো ইটস এ লট অফ মানি। তারপরেও ফ্রিডম ইজ মানি দিয়ে কেনা যাবে না। আপনার যে কষ্ট, যে শ্রম, যে মানসিক অবস্থা আপনার খারাপ হচ্ছে, সেটার উপরে আপনাকে পয়সা দিয়ে এটা কম্পেনসেট করা যায় না। ইভেন দো ওই যে ক্রিমিনাল কম্পেনসেশন স্কিমের মধ্যে যেটা আছে, অনেক সময় হয় মানে অ্যাকচুয়ালি সাসপেক্ট জেনে রং সাসপেক্ট ধরে নিয়ে আসে, পুলিশ রং সাসপেক্ট ধরে, যখন আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে রং আইডেন্টিফিকেশন হয়ে গেছে, তারা নিজেই রিয়েলাইজ করে, সাথে সাথে রিলিজ করে, এবং একই সাথে সাথে ক্রিমিনাল কম্পেনসেশন ক্লেম থেকে তাকে স্কিম থেকে পয়সা দিয়ে দেয় বিফোর গো টু দ্য ক্লেম। ক্লেমে গেলে তো অবশ্যই আরো বড়। এটা শুধু মানে আপ টু 3,000 পাউন্ড পার ডে যদি আনলফুলি কেউ ডিটেন হয় তাহলে পেতে পারবেন, আউটসাইড the legal costs and other things. So it's a very important জিনিস, এটা আমাদেরকে লিগ্যাল রাইট আছে জেনে নেওয়ার। আর আমার যদি কোনো রাইট থাকে, আমি যদি আনলফুলি ডিটেন হই, তাহলে আমার যে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন, এটা যেন আমরা ভুলে না যাই, কারণ আমাকে আনলফুলি ডিটেন করা হয়েছে। তো একটা জিনিস খেয়ালের বিষয় হচ্ছে যে পুলিশ আবার যদি এরা একটু সন্দেহ করে যে এটা হয়তো আনলফুলি ডিটেন হয়ে যাবে, তো এরা ইচ্ছাকৃতভাবে বা অনেক সময় আপনি এমন কোনো অ্যাক্ট করবেন যেটার কারণে এটা লফুল হয়ে যাবে। লাইক আপনি ফিজিক্যাল ফোর্স ক্রিয়েট করছেন, হ্যাঁ, আপনি এই হ্যান্ডকাপ পড়তে বাধা দিচ্ছেন, এইরকম। সো দিস কুড বি দ্য লফুল ডিটেইন। এই জন্য আপনাকে সবসময় কেয়ারফুল থাকতে হবে। আপনাকে বুঝতে হবে যে অবশ্যই আপনি তাদের সাথে কোঅপারেট করবেন যদি এরকম কোনো সিচুয়েশন সৃষ্টি হয়ে যায়, কারণ আমি শুধুমাত্র জোরাজুরি করে এখান থেকে বের হয়ে আসার কোনো সুযোগ নেই। যদি কোনো কারণে কেউ বের হয়ে যায়ও, দেন দে উইল ফাইন্ড ইউ সামহাউ। সো এরকম কোনো কিছু না করে আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যবহার করে, যাতে পরবর্তীতে আপনাকে যদি আনলফুল ডিটেন হয়, আপনার যদি এরকম মানে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে আপনি অবশ্যই তাদের সাথে কোঅপারেট করবেন এবং পরবর্তীতে আপনি কম্পেনসেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, তাতে কোনো ক্ষতির কারণ নাই। আমরা ছিলাম 14ই অক্টোবরের কিছু পরিবর্তনের কথা বলার জন্য। 14ই অক্টোবর থেকে আরও বড় কিছু পরিবর্তন এসছে। যেমন এক ভাই আমাদের কাছে কোশ্চেন করলেন যে কোন তারিখ থেকে এই যে B1 থেকে B2 যাওয়া, সি পরে যে আল্লাহ জানে আরো কত C1 C2 কত কিছুতে নিয়ে যেতে পারবে। যদি এই পরিবর্তন ভালোর জন্য হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই, যদি এই পরিবর্তন খারাপের জন্য হয় তাহলে অবশ্যই আমাদের অবজেকশন আছে। আমাদেরকে সচেতন হতে হবে আমরা কিভাবে এটা থেকে অ্যাভয়েড করতে পারবো। কিছু কিছু ভালো জিনিস আছে, যেমন আর্ন সিটিজেনশিপ, যেটাকে বলা হয়েছে, ইটস এ গুড থিং, যে আমরা স্কিল পিপল ক্যান গেট এটা যোগ্যকে পুরস্কৃত করা, এটা খারাপ কোনো আইডিয়া না। কিন্তু কোনো ক্ষেত্রে আছে যে অযোগ্যকে যোগ্য হিসেবে পুরস্কৃত করা হয় অনেক সময়। এটা বলা কোনো ক্ষতির কারণ নেই যে আমরা অনেকেই আছি যারা আমরা বলতে গেলে আসলে কি আমরা করতে পারি, আমরা কি সিটিজেনশিপের যোগ্য কিনা, আমরা কি পেতে পারি কিনা। দেখা যাচ্ছে যে অনেকে আছেন যে কি বলে B1 পাস করতে পারছেন না। অনেকে আছেন যে যারা লাইফ ইন দিস ইউকে পাস করতে পারছেন না, এরকম আছে। A1 পাস করতে পারছেন না। আমাদেরকে স্কিল হতে হবে, কোনো ক্ষতি নাই। আমি পারছি না তার মানে যে আমি পারবো না তা না, আমাকে অ্যাডপ্ট করতে হবে। আমি একজন ব্রিটিশ সিটিজেন হতে চাই, আমাকে আমার যোগ্যতা প্রমাণ করতে হবে। ওয়াই নট? কেউ যদি পারে তাহলে আপনিও পারবো। তো হতাশার কোনো কারণ নেই। আমাদের যদি কোনো সমস্যা থাকে, ওয়াই নট আমরা ট্রাই করবো। আমরা ট্রাই করি, আমরা বলবো যে ও ভাই পারছি না, এটা নো। ভাষাই তো, এটা তো অল্প ছোট জিনিস, এমন অনেক বড় কোনো স্কিলের ব্যাপার না। B1 যদি আমাদেরকে B2 পাস করতে হয়, এটা কোনো ডিফিকাল্ট কোনো কিছু না। আপনি যদি এদেশের সিটিজেন হতে চাই, তাদের একটা মূল্যায়ন আছে, সেই মূল্যায়নে আমরা মূল্যিত হতে পারবো। আমরা এত কোনো ছোট জাতি না, বা এত কোনো ভীরু মানুষ না যে আমরা B1 থেকে B2 পাস করতে পারবো না। উই ক্যান ডু ইট। আমরা লাইফ ইন দ্য স্কিল পাস করতে পারবো না, অবশ্যই আমরা পাস করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য পজিটিভ থেকে A1 এর জায়গায় আমাদের B1 পাস করতে হবে, B1 এর জায়গায় B2 পাস করতে হবে, নো প্রবলেম, আমরা উই উইল ডু ইট। আমরা আর এটা তো B2 কিংবা B1 আর B2 এমন ডিফারেন্ট কিছু না, কোনো ডিফারেন্স তেমন যারা লাইফ ইন দ্য ইউকে পাস করতে পারেন তাদের জন্য B2 পাস করা তো বিলিভ মি, এটা শুধুমাত্র কিছু মানুষ আছে যারা এটাকে ভীতির সঞ্চার করছে মানুষকে। দয়া করে আপনারা কেউ ভয় পাবেন না। সিমিলার, এটা B1 থেকে B2 পাস করা কোনো ডিফিকাল্ট কোনো সিচুয়েশন না। ইফ ইউ ক্যান ডু B1 ইউ ক্যান ডু B2। আমরা স্ট্রং থাকবো, সচেতন থাকবো, আমরা পজিটিভ থাকবো, যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা প্রস্তুত থাকবো। কাউসার ভাই,
অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ। আজকে আবেগে অনেক কথা বলে ফেললাম আমরা। আপনারা সজাগ থাকবেন, সচেতন থাকবেন, জি, ভালো ইনশাআল্লাহ। থাকবেন। আগামী আপনাদের সাথে আবারও দেখা হবে আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক।